প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো আজকে আমাদের প্রথম লেকচার যেহেতু, সো আজকে আমরা ফাউন্ডেশন পার্টটা পড়বো, যে আমরা পড়বো আসলে পার্টিকেল কিভাবে ডিসকভার করা হয়েছে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে ডিসকভার হয়েছে এবং এদের ভর কিভাবে মেজার করা যায়, আজকে আমরা ডিসকাস। চলো আজকে লেকচারটা আমরা শুরু করি। দেখো, যখন আমরা ক্লাস 9-10 এ পড়ছিলাম তখন আমরা একটা পাঠ পড়ছিলাম যে আসলে পৃথিবীর সমস্ত কিছু আসলে পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়, তাই না? যে মাটি, পানি, বায়ু, তাই না? এগুলো আমরা পড়ছিলাম মোটামুটি। তো এরপরে আমরা পড়ছিলাম ডাল্টনের হচ্ছে মডেল, যে আসলে পরমাণুগুলোকে আসলে ফার্দার ভাগ করা যায় না, তাই না? বাট আমরা সবাই মোটামুটি জানি যে এই পার্টিকেল গুলোকে ফার্দার অনেক ছোট ছোট ভাগে ভাগ করা যায়, তাই না? তো এখন দেখো, এই যে আমরা ছোট ভাগে ভাগ করতেছি, তো এগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। এখন এই সাব অ্যাটমিক পার্টিকেল দেখো তিন ধরনের, একটা হচ্ছে স্থায়ী বলা হয়, একটা অস্থায়ী, আর একটাকে বলা হয় কম্পোজিট। তো স্থায়ী যে পার্টিকেলটা আছে, স্থায়ী পার্টিকেলকে আমরা তিন ভাগে ভাগ করি, আমরা সবাই মোটামুটি জানা আসতেছি ক্লাস 9-10 থেকে। একটাকে বলা হয় ইলেকট্রন, একটাকে বলা হয় হচ্ছে আমরা বলি প্রোটন, আজকে এগুলো আমরা দেখবো কেমনে ডিসকভার হয়। এরপরে আমরা আর একটা দেখবো হচ্ছে নিউট্রন। আচ্ছা, এরপরে অস্থায়ী যে পার্টিকেল গুলো আছে এগুলা আমরা নর্মালি পড়ি। তো একটাকে বলি আমরা হচ্ছে পজিট্রন, পজিট্রন। একটাকে বলা হয় মেসন, এগুলো আমরা ইন ডিটেল ডিসকাস করবো হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে। তারপরে একটাকে বলা হয় হচ্ছে নিউট্রিনো, নিউট্রিনো। আর একটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এবার আর একটা পার্ট আছে হচ্ছে কম্পোজিট। এই কম্পোজিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে আর কি। এটা আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে দেখো দুইটা ভাগে ভাগ করি আমরা। একটাকে এটাকে আমরা বলি হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল কি, এটাও পরীক্ষা আসে, আমরা সবাই মোটামুটি জানি হিলিয়াম নিউক্লিয়াস 2 4 আর চার্জ হচ্ছে +2, ঠিক আছে? আর আরেকটাকে বলা হয় হচ্ছে ডিউটেরন, ডিউটেরন, ঠিক আছে? আচ্ছা, ফাইন। এরপরে দেখো, আমরা প্রথমে যেহেতু আমরা আজকে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আমরা ডিসকভার করব। তো ফার্স্ট অফ অল আমাদের একটা বিজ্ঞানী ছিল যার নাম ছিল ক্রুক। তো একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল হচ্ছে ক্রুক। তো উনি 1877 সালে উনি একটা কথা বলছিল যে উনি এয়ার নিয়ে কাজ করতেছিল। তো উনি বলতেছিল যে এয়ার যেটা আছে এটা আসলে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? যে আসলে এয়ার তো ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে না, যদি করতো তাহলে তো আমরা শক করতাম, তাই না? আচ্ছা, এয়ার যে আছে এই এয়ারটা কিন্তু ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে। কখন করতে পারে? যখন আমরা তাপমাত্রার মান অনেক বেশি ইনক্রিজ করব আর চাপের মানটা কম করব। এয়ার ক্যান শো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি at at very low pressure, very low pressure and high temperature, high temperature, ঠিক আছে? সিম্পল কথা। আচ্ছা, এই কথাটাই, ঠিক আছে, বিজ্ঞানী হচ্ছে মানে এতটুকু পরে শেষ করছে, এতটুকু এক্সপেরিমেন্ট। এই কথাটা বিজ্ঞানী ফ্যারাডে ধরছিল। তো ফ্যারাডে এটাকে ধরছে, ধরার পরে উনি একটা ডিভাইস উনি তৈরি করে ফেলছে, যাকে বলা হয় হচ্ছে ডিসচার্জ টিউব, ডিসচার্জ টিউব। মানে আমরা সামনে যা অনেক পড়বে এটা, ডিসচার্জ টিউব। এরপরে তাহলে আসলো হচ্ছে ফ্যারাডে। তাহলে ফ্যারাডে আসলে ডিসকভার করলো আসলে ডিসচার্জ টিউব, ডিসচার্জ টিউব। মানে উনি জাস্ট সেম জিনিসটাই করছে, একটা সেটআপ আকারে করছে আর কি। সেটাকে বলা হয় ডিসচার্জ টিউব। তো কেমন দেখো, এখানে আমরা একটা দেখো চিত্র দেখতে পাচ্ছি আসলে একটা ডিসচার্জ টিউব আর কি। তাহলে দেখো একবার ব্যাপারটা বুঝাই দেখো। উনি এরকম দেখো করছিল যে উনি এরকম হচ্ছে একটা টিউব নিয়েছিল। তো এই টিউবের মধ্যে হচ্ছে উনি কি করছিল, অ্যানোড আর ক্যাথোড নিয়েছিল। তো এটাকে আমি হচ্ছে বললাম দিস ইজ ইওর হচ্ছে অ্যানোড, আর এটাকে আমি বললাম হচ্ছে ক্যাথোড। তো অ্যানোডটা পজিটিভ হয়, আমরা সবাই মোটামুটি জানি, এটা হচ্ছে নেগেটিভ। এটা মনে করলাম ক্যাথোড। আচ্ছা, আর এখানে উনি কি করছে, ভ্যাকুয়াম ইউজ করছিল। প্রেশারটা খুবই কম রাখছিল, প্রেশারটা আলটিমেটলি তোমার 0 হচ্ছে 0.1 মিলিমিটার, ঠিক আছে, মার্কারি চাপ এরকম রাখছিল। আমি বলতেছি এটা এখানে ভ্যাকুয়াম রাখছিল আর কি। তো আমাদের মেনলি
পরে আমরা এই যে আমাদের ক্যাথোড আর অ্যানোড আছে এটাকে আমরা একটা হাই ভোল্টেজ সোর্স এর সাহায্যে আমরা কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে হাই ভোল্টেজ একটা সোর্স, ব্যাটারি। তো হাই ভোল্টেজ বা ডিসি লাইনের সাথে আমরা কানেক্ট করে দিলাম। আচ্ছা, যখনই কানেক্ট করে দিব তো উনি হচ্ছে এখানে কি করছিল? উনি হচ্ছে এখানে দেখছিল যে এখানে টিউবটা আসলে জ্বলতেছিল। তো আমার বাল্বটা জ্বলবে। তাহলে হচ্ছে এখানে বাল্বটা গ্লো করবে। গ্লো। এই যে বাল্বটা গ্লো করতেছে তাহলে উনি এইটুকু সেটাইপই করছে। তো এটাকেই ফার্দার বিজ্ঞানী জে থমসন আসলে ইউটিলাইজ করছে। করে উনি ইলেকট্রন এখানে ডিসকভার করছে। তো দেখো এখানে একটা চিত্র আমরা দিয়েছি। এই হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের কি বলবো এটাকে ডিসচার্জ টিউবের একটা হচ্ছে চিত্র দেখো লেখা দেখো ডিসচার্জ টিউব। ঠিক আছে? এবার আসো হচ্ছে ডিসকভার অফ ইলেকট্রন। ডিসকভার অফ ইলেকট্রন। তো বিজ্ঞানী হচ্ছে স্যার জে জে থমসন উনি ইলেকট্রন ডিসকভার করছে প্রথম। উনি যেটা করছিল উনি যে এই যে তোমার ফ্যারাডের যে সেটআপ ছিল ওই সেম সেটআপই ইউজ করছে। তো উনি একটা গুরুত্বপূর্ণ এখানে ম্যাটেরিয়ালস ইউজ করছে যার নাম আমরা বলে হচ্ছে ফ্লোরোসেন্ট। তো জিঙ্ক সালফাইড ইউজ করছিল তো এটাকে বলা হয় হচ্ছে ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল। এটা আবার কি জিনিস দেখো ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়ালস এমন জিনিস যে যদি এটা ধরো এরকম একটা পর্দার মতো আর কি আমি রাখছি, যদি এখানে কোনো হচ্ছে এসে লাইট পড়ে বা কোনো ধরো পার্টিকেল এসে আঘাত করে তখন এখানে আসলে লাইট আমরা চমক দেখতে পাবো। ঠিক আছে? লাইটের চমক দেখতে পাবো। তো এটাকে বলা হয় ফ্লোরোসেন্স ম্যাটেরিয়াল। এটা জিঙ্ক সালফাইড আছে। এখন দেখো যেহেতু আমরা ডিসকভার করতেছি তো উনি যে এক্সপেরিমেন্ট করছিল এটাকে বলা হয় ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তো লিখে ফেলি। তো এটাকে বলা হয় ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। দেখো উনি আসলে এই যে তোমার হচ্ছে ফ্যারাডের একদম সেটআপটাই উনি ইউজ করছে। জাস্ট উনি করছে কি অ্যানোডটার ভিতরে হচ্ছে ছোট ছোট ছিদ্র করছে। এরকম অ্যানোডটা প্লেট ছিল, ভিতরে মাঝখানে এরকম ছিদ্র ছিদ্র করছে। ঠিক আছে? যাতে লাইটটা পাস হইতে পারে। তো এটাকে বলা হয় হচ্ছে পারফোরেটেড অ্যানোড। তো দেখো সেম কাজটা উনি করছিল। তাহলে এই হচ্ছে আমাদের সেটআপ, এই হচ্ছে আমাদের সেটআপ, এই হচ্ছে আমাদের ডিসচার্জ টিউব। তো উনি করছিল হচ্ছে এরকম পারফোরেটেড অ্যানোড ইউজ করছে। এটাকে বলা হয় পারফোরেটেড অ্যানোড। আর এটা এই পাশে ক্যাথোড রাখছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে পারফোরেট কেন ইউজ করছে আমি বলতেছি। দেখো তো আমরা বলছিলাম যে আমরা এই পাশে হচ্ছে জিঙ্ক সালফাইড অর্থাৎ ফ্লোরোসেন্ট স্ক্রিন রাখবো। এটা হচ্ছে আমাদের ফ্লোরোসেন্ট স্ক্রিন, পার্টটা চেঞ্জ করে দেই। এটা হচ্ছে আমাদের ফ্লোরোসেন্ট স্ক্রিন। আমরা এই পাশে জিঙ্ক সালফাইড স্ক্রিন রাখছি যাতে আমরা হচ্ছে এখানে গ্লো দেখতে পাই। ঠিক আছে? যাতে আমরা কালার দেখতে পাই। দেখো এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে কি করছি হাই ভোল্টেজ হচ্ছে ব্যাটারির সাহায্যে বা ডিসি কানেক্টের সাথে আমরা কানেক্ট করে দিছি। তো এখানে ভোল্টেজের ভ্যালু হচ্ছে খুবই বেশি। হাই ভোল্টেজ অলমোস্ট 10,000 ভোল্টের কাছাকাছি আমরা এখানে ভোল্টেজ রাখছি। 10,000 ভোল্ট। ঠিক আছে? হিউজ হিউজ ভোল্টেজ। 10,000 ভোল্ট। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন? তো এখানে কিন্তু আসলে ভ্যাকুয়াম রাখছে বুঝছো? তো এখানে আসলে ভ্যাকুয়াম করা হয়েছে। ভ্যাকুয়াম মানে এখানে চাপের মানটা খুবই কম। তার মানে অলমোস্ট 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার। কোন বই -4 দেওয়া থাকে। তো যাই হোক এত মিলিমিটার পারকারি চাপ রাখছে। মানে খুবই লো প্রেশার। তার মানে এখানে কিন্তু গ্যাস আছে বাট গ্যাসের অ্যামাউন্ট খুবই কম। তো এখানে আসলে আমাদের হাইড্রোজেন গ্যাস আছে। এরপরে লক্ষ্য করা গেল দেখো যে কি হইতেছে যে এই যে যেহেতু এটা মাইনাস প্রান্ত, এটা যেহেতু হাই ভোল্টেজ পজিটিভ প্রান্ত আছে, তো এখন কি হবে যে আমরা কিন্তু প্রকাশ করব সামনে যায় যে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে হয় কি এখান থেকে ইলেকট্রন হচ্ছে ইজেক্ট হয়, ইলেকট্রন বের হয়। তাহলে ইলেকট্রন গুলো যাচ্ছে, ইলেকট্রন থেকে ফ্লো করতেছে পজিটিভ প্রান্ত এটা তাহলে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন গুলাকে আকর্ষণ করলে তাহলে এই ইলেকট্রন গুলো দেখো চলে যাবে। তখন এই যে ফ্লোরোসেন্ট পর্দা এসে যখন আঘাত করবে, লাইট যখন পড়বে তখন আমরা এখানে গ্লু দেখতে পাবো। তাহলে এই ফ্লোরোসেন্ট পর্দায় হচ্ছে আমরা এখানে গ্লু দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। তো এখন অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটে যেখান থেকে ইলেকট্রন কিন্তু বের হচ্ছে আসলে তোমার এই ম্যাটেরিয়ালস থেকে, তাই না? আর যেহেতু এই রাস্তায় হাইড্রোজেন গ্যাস আছে তাহলে এই গ্যাসটা আয়োনাইজ হইতে পারে। তাহলে কি হয় ধরো আমি যদি এখানে হাইড্রোজেন গ্যাস চিন্তা করি তাহলে এই ইলেকট্রন যখন এসে হাইড্রোজেন আঘাত করবে তখন এই হাইড্রোজেন গ্যাসকে আয়োনাইজ করে ফেলবে। আর আমরা সবাই জানি, ঠিক কি না? এই যে ইলেকট্রন যে এখানে উৎপন্ন হলো সেই ইলেকট্রন তো এখানে ফ্লো করবে, তাই না?
আচ্ছা। এখন এই যে এটা আসলে ইলেকট্রন নাকি হচ্ছে পজিটিভ চার্জ এটা আমরা আসলে জানি না। তো এটার জন্য আমরা যেটা করছি, আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড নিব। তো তুমি এর ধরে প্লাস নিলা, এটা হচ্ছে মাইনাস নিলা, ইলেকট্রিক ফিল্ড। তো হবে কি দেখো, যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করি, তাহলে ইলেকট্রন দেখো ফ্লো করতেছে এই ইলেকট্রিক ফিল্ডে। তো এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন বলো তাহলে এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা মাইনাস চার্জ আকৃষ্ট হবে, তাহলে ইলেকট্রন তখন আমাদের এই দিকে ফ্লো করবে। তো যেহেতু এটা প্লাস পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হচ্ছিল ইলেকট্রন, আমরা বলবো এটা আসলে নেগেটিভ চার্জ। তো এখান থেকে বিজ্ঞানী হচ্ছে জে থমসন, উনি হচ্ছে এটাকে নাম দিয়েছে, যেহেতু আসলে পজিটিভ প্রান্ত দ্বারা হচ্ছে এটা আকৃষ্ট হচ্ছিল, এই জন্য নাম দিয়েছিল নেগেট্রন। তাহলে এখানে উনি একটা কাজ করছিল যে এটাকে বলছিল হচ্ছে নেগেট্রন, নেগেট্রন, নেগেট্রনস, ঠিক আছে, নেগেটিভ। এর পরবর্তীতে বিজ্ঞানী বিজ্ঞানী স্টনি, বিজ্ঞানী হচ্ছে স্টনি, এটাকে বলছিল ইলেকট্রন। ঠিক আছে, তো এটা 1891 সালের দিকে মোস্ট প্রবাবল তিনি নাম দিয়েছিল এটাকে ইলেকট্রন। তো এবার তাহলে এই যে আসো, তাহলে এই যে ক্যাথোড রে যেটা আছে, যেহেতু ক্যাথোড থেকে দেখো এটা আসলে ক্যাথোড থেকে ফ্লো করতেছিল, এই জন্য এটাকে নাম বলা হয়েছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। দেখো ক্যাথোড থেকে দেখো অ্যানোডে মুভ করতেছিল, এর নাম হচ্ছে ক্যাথোড রে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন আসো এই ক্যাথোড রে দেখো কিছু প্রপার্টিজ আছে। তো প্রপার্টিজ দেখো দেখে নিই আমরা। দেখো প্রথম প্রপার্টিজ, ক্যাথোড রে স্টার্ট ফ্রম ক্যাথোড এন্ড মুভ টুয়ার্ডস অ্যানোড। ক্যাথোড থেকে দেখো বের হয়েছিল, অ্যানোডে দেখো মুভ করছিল, সিম্পল জিনিস। এরপরে দেখো দ্য ক্যাথোড রে আর নট ভিজিবল, but their behavior can observe with the help of fluorescent or phosphorescent materials। দেখো আমাদের বলছিলাম যে এই পাশে দেখো আমরা ফ্লোরোসেন্ট পর্দা রাখছিলাম, যেখানে জিঙ্ক সালফেট নিয়েছিলাম আমরা। যখন এসে ইলেকট্রন আঘাত করলো, তখন আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, যে গ্লু দেখতে পাচ্ছিলাম। কিভাবে কাজ করে এই ফ্লোরোসেন্ট আমরা সামনে যাই দেখবো। তো এখন দেখো পরবর্তী দেখো যে পার্টটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে দা উইদাউট ইলেকট্রিক্যাল অর ম্যাগনেটিক ফিল্ড ক্যাথোড রে ট্রাভেল ইন স্ট্রেট লাইন। তার মানে আমি যদি কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড না নেই, আমরা কিন্তু সবাই জানি মোটামুটি যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু চার্জ পার্টিকেল কিন্তু ডিফ্লেক্ট করে। ঠিক আছে, আর যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড না নেই, তাহলে স্ট্রেট লাইনে মুভ করবে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এরপরে দেখো খুবই দেখো গুরুত্বপূর্ণ দেখো প্রপার্টি হচ্ছে এই যেটা, ইলেকট্রন যদি আমরা চেঞ্জ করি বা ভিতরের গ্যাসগুলো আমরা যদি চেঞ্জ করি, তাহলে এখানে যে এই যে ইলেকট্রন যে বের হচ্ছে, এটার কোনো ইফেক্ট এখানে পড়ে না। তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রন এবং গ্যাসের আসলে এর উপর ডিপেন্ড করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি আমরা। তো মানে এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ কনক্লুশনে আসা যায়, যেহেতু এটা ইলেকট্রনের উপরও ডিপেন্ড করতেছে না, গ্যাসের উপরও ডিপেন্ড করতেছে না, ভিতরে কি গ্যাস আছে, এটা হিলিয়াম নাকি নাইট্রোজেন নাকি কি, নাকি হচ্ছে হাইড্রোজেন, কোনো গ্যাসের উপর ডিপেন্ড করতেছে না, সবার ক্ষেত্রে এটা সেম। তার মানে আমি বলতে পারি এখান থেকে একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, অর্থাৎ সবার মধ্যেই এই পার্টিকেলটা আছে। ঠিক আছে, দিস ইজ ইউর ইলেকট্রনের ডিসকভারি। দেখো আবার দেখো এটার আসলে কাইনেটিক এনার্জি আছে, অর্থাৎ আমি যদি এখানে কোন মানে ধরো এই যে রাস্তা আছে, এই ক্যাথোড থেকে অ্যানোডে মুভ করতেছে ইলেকট্রন, এর মাঝখানে আমি যদি একটা প্যাডেল হুইল রাখি, ওই যে সাইকেলের, ঠিক আছে, প্যাডেল রাখা হয় খুবই ছোট্ট আর কি, তখন এই ইলেকট্রন এসে এই আঘাত করবে, তখন এই প্যাডেল হুইলটা আসলে ঘুরবে। তো মানে অবশ্যই কাইনেটিক এনার্জি এখানে আছে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে যখন এই ক্যাথোড রেটা যখন হেভি সলিডের উপরে পড়বে, তখন কিন্তু সেখান থেকে এক্স রে কিন্তু নির্গত হয়, এটা আমরা সামনে যাই পড়বো। যে আমরা যখন দেখবো ফিলামেন্ট নিব, হিউজ পরিমাণ হিট করা হবে, তখন এখান থেকে ইলেকট্রন বের হবে, ইলেকট্রন গিয়ে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালস কে আঘাত করবে, সেখান থেকে আবার হচ্ছে এক্স রে পাওয়া যাবে, এটা আমরা সামনে ফিজিক্সে পড়বো। তো এখান থেকে এক্স রে প্রডিউস করা যায়। হোপ এটা বুঝতে পারছো। এবার দেখো, এখন উনি হচ্ছে আসলে যেটা করছে, উনি ইলেকট্রন ডিসকভার করছে। ডিসকভার করার পর, ঠিক আছে, এখন মানুষের মনে যে প্রশ্ন জাগতেছে যে এটা আসলে ইলেকট্রন হয়েছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের ভর কত, আননোন, ইলেকট্রনের চার্জ কত, আননোন। এখন তো আমরা সবাই জানি মোটামুটি, তাই না, ওই সময় তো আননোন ছিল। তার মানে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইলেকট্রন এর চার্জ এবং ভর এটা মেজার করতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে মেজার করা যায়। তো উনি আসলে দেখো, উনি আসলে নিজে এটা চিন্তা করছে, মানে মানুষজন প্রশ্ন করছিল যে তুমি কিভাবে মেজার করবে। তো দেখো উনি একটা অ্যাপারেটাস ইউজ করছে, দা অ্যাপারেটাস ডিটারমাইন চার্জ টু মাস রেশিও। উনি একটা কাজ করছিল, এখান থেকে চার্জ বাই মাস রেশিও উনি নির্ণয় করছিল ইলেকট্রনের ক্ষেত্রে। দেখো কি করছিল উনি, দেখো চিন্তা করে দেখো, আসো দেখো উনি সেম দেখো সেট আপটাই রাখছে, ঠিক আছে, সেম সেট আপ দেখো রাখছে, একদম সেম সেট আপ, আগের মতোই সবকিছু সেম। ওকে, বাট এবার দেখো উনি একটা কাজ করছে, এখানে উনি ম্যাগনেটিক ফিল্ড নিয়েছে। এই দেখো এটা ম্যাগনেট দেখো নিচে বড় একটা ম্যাগনেট নিয়েছে, যার নর্থ পোল সাউথ পোল দেখতে পাচ্ছি আমরা। আর একটা দেখো ইলেকট্রিক প্লাস মাইনাস যখন নিচ্ছে, তার একটা ইলেকট্রিক ফিল্ড যখন নিয়েছে, ঠিক আছে। এখন উনি দেখতে পাইলো, আমরা কিন্তু বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড দ্বারা কিন্তু ডিফ্লেক্ট হবে এটা।
ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কিন্তু ডিফ্লেক্ট হবে। অন্য কোনো কিছু দ্বারা ডিফ্লেক্ট কিন্তু হবে না। ঠিক আছে? তো দেখো উনি যেটা কাজ করছে, দেখো অ্যাডজাস্ট করছে যে উনি ম্যাগনেটিক ফিল্ড নিছে। যেটাকে ধরা হচ্ছে ইন ইলেকট্রিক ফিল্ড। দিস ইজ ইউর ইন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই ভেক্টর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর এটা মনে করো হচ্ছে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখছি হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড আর ওয়াই অক্ষে তোমার হচ্ছে রাখছি মনে করো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা হচ্ছে ইন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এটাকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করি। আমরা সামনে গিয়ে পড়বো ফিজিক্সে। তার মানে দেখো উনি ফিজিক্স আর কেমিস্ট্রিকে মার্জ করছে। ফিজিক্স কেমিস্ট্রি করে মার্জ করছে। তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে পার্টিকেলকে যে ফোর্স লাগে সেই ফোর্সের মানটা আমরা জানি। আমরা এটা পড়বো এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই ভেক্টর। ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ডে একটা পার্টিকেলের উপর যে ফোর্স লাগে সেই ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি ভেক্টর। এটা আমরা ফিজিক্সে গিয়ে পড়বো। ঠিক আছে? আচ্ছা, আর মাঝখানে দেখো একটা রাখছে, এটা আমরা বলতে হচ্ছে এখানে এ বি। তো এটা হচ্ছে ব্যালেন্সড, তার মানে ইন ব্যালেন্সড, ইন ব্যালেন্স ই এন্ড পি। উনি দেখো দুটা কাজ করছে, একদিকে ইলেকট্রিক ফিল্ড একদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবার মাঝখানে রাখছে হচ্ছে ব্যালেন্স, দুটাকে সমান করছে। আচ্ছা, সমান করার পর সবকিছু সেট আপ করছে, করার পর উনি আসলে একটা রেজাল্ট পাইছে। এই রেজাল্টটা হচ্ছে ই বাই এম এর রেশিও উনি পাইছে, না ইলেকট্রনের চার্জ পাইছে, ঠিক আছে, না পাইছে হচ্ছে ইলেকট্রনের ভর। উনি পাইছে কি দেখো, উনি পাইছে আসলে ইলেকট্রন, ঠিক আছে, মানে চার্জ বাই মাস রেশিও। উনি এটা একটা মান পাইছে। আমরা শুধু ভ্যালুটা নিচ্ছি, আমরা এখানে মাইনাস দিচ্ছি না, ইলেকট্রন চার্জ তো মাইনাস সবাই জানি, জাস্ট ভ্যালুটা নিচ্ছি। তো উনি এটার ভ্যালু পেয়েছিল 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 11 কুলুম পার কেজি। উনি এই মানটা পেয়েছেন। আচ্ছা, তার মানে ভাবো উনি আসলে একটা কাহিনী করলো যে উনি হচ্ছে ফিজিক্স, পুরো ফিজিক্স অ্যাপ্লাই করছে, যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সবগুলাকে ব্যালেন্স করছে, ব্যালেন্স করে উনি পাইলো কি ই বাই এম এর রেশিও, তাই না? দেখো তার মানে ব্যাপারটা দাঁড়ালো এত কষ্ট কি সব বৃথা। এখন উনি বলতেছে ভাই দোয়া মে ইয়াদ রাখনা, ই বাই এম, দোয়া মে ইয়াদ রাখনা। এরপর দেখো একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে মিলিকেন। তো এবার দেখো উনি আসলে ইলেকট্রনের দেখো চার্জ মেজার করছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে। তৈল পরীক্ষা, তাই না? তো ইনি এটা করছিল আসলে, ঠিক আছে, মিলিকেন, মিলিকেন বলি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তো মিলিকেন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দেখো কি জিনিস, আমরা ওটাকে বোঝার চেষ্টা করি সামান্য একটু, খেয়াল করে দেখো। তো এই হচ্ছে দেখো এখানে আমরা হচ্ছে অয়েল নিয়েছি, কালারটা একটু তাও চেঞ্জ করে দেই। এই দেখো আমরা অয়েল নিয়েছি, আচ্ছা কালার চেঞ্জ হলো না কেন, দেখো এই হচ্ছে আমরা অয়েল নিয়েছি, দিস ইজ এর অয়েল। আচ্ছা, এখানে অ্যাটমাইজার আছে, ওই যে আমরা পড়ছি না বাচ্চা আমরা দেখছিলাম বাচ্চা কাচ্চা কালে এই যে প্যাপো প্যাপো, তাই না, ওই যে প্যাপো করে, ঠিক আছে, শব্দ হয় না। আচ্ছা, ওইটা আমরা রাখছি। তো এটা দিয়ে আমরা হচ্ছে আসলে স্প্রে করবো, বুঝছো, স্প্রে করবো। তাহলে এখন এই স্প্রে করার পরে এই যে দেখো পার্টিকেল ছড়িয়ে যাবে। উনি যেটা করছিল, উনি এই অয়েল যে উনি নিচে অয়েল যে ড্রপটা নিচ্ছে ওই ড্রপটাকে আসলে চার্জে কনভার্ট করছে, বুঝছো? তাহলে ওই ড্রপটা কি করছে, চার্জে কনভার্ট করছে। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, উনি যেটা করছিল অয়েলটাকে আসলে চার্জে কনভার্ট করছে, ড্রপটা করছে কি চার্জে কনভার্ট করছে, ঠিক আছে। আচ্ছা, চার্জ রাখছে ড্রপের উপরে। আচ্ছা, এখন এখানে উনি আগের মতো যে প্লেট রাখছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, ওকে। আচ্ছা, আর এখানে দেখা যাচ্ছে খুবই ছোট্ট একটা ছিদ্র আছে যেটার নাম হচ্ছে পিনহোল, কারণ এই ছিদ্রতে ড্রপ বাই ড্রপ পড়বে অয়েল, যার চার্জ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে থমসন উনি তো জাস্ট ই বাই এম বের করছে, ঠিক আছে। এখন এই অয়েল ড্রপ ধীরে ধীরে এক বাই ড্রপ পড়বে স্লোলি, এটা আবার মেজার করতে হবে। তো এই দেখো চোখ আমরা যে দেখতেছি এখানে টেলিস্কোপ দিয়ে দেখতেছি যে ড্রপ বাই ড্রপ করতেছে। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখো ব্যাপারটা এরকম হয় যে এখানে কিন্তু দেখো যেহেতু ড্রপ নিচে পড়তেছে, তাহলে এখানে নিচের দিকে তো গ্র্যাভিটি কাজ করতেছে, তাই না? তার মানে এখানে বুঝতে পারতেছি যে এখানে গ্র্যাভিটি আছে, মানে অয়েল ড্রপটার উপরে গ্র্যাভিটি ফোর্স কাজ করবে, তাহলে গ্র্যাভিটি কাজ করবে হচ্ছে নিচের দিকে, গ্র্যাভিটেশন কাজ করবে নিচের দিকে। আবার দেখো যেহেতু এখানে হচ্ছে অয়েল ড্রপটা আসলে পজিটিভ চার্জ, তাই এই নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে নিচের দিকে। আমি বলতে পারি এখান থেকে সেটা হচ্ছে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করবে।
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করবে যার মান কি নিচের দিকে, কিসে পড়তেছে যেহেতু নিচের দিকে কাজ করতেছে দুটাই। এরপরে আবার দেখো এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশন যাকে আমরা বলি ড্র্যাগ ফোর্স, ঠিক আছে, ড্র্যাগ ফোর্স। তাহলে ড্র্যাগ ফোর্স যেটা আছে ফ্রিকশন, তো এই ড্র্যাগ ফোর্সটা কাজ করবে উপরের দিকে, ঠিক আছে। তারপর গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিচের দিকে, গ্র্যাভিটি নিচের দিকে, এবার লিখি গ্র্যাভিটি না লিখে রেখে লিখি গ্র্যাভিটেশনাল ফোর্স, দেখি গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে বেটার হয়। তাহলে এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে দেখো উপরে থেকে একটা ফোর্স, নিচে থেকে দুইটা ফোর্স, এই দুইটাকে উনি ব্যালেন্স করছে। এরপরে উনি লক্ষ্য করলো যে এই যে আমাদের দুইটা ফোর্স, মোট এখানে তিনটা ফোর্স কাজ করতেছে। এখন এই যে এখানে আমাদের ইলেকট্রন যে তার পথ থেকে ডিফ্লেক্ট হবে, কারণ এই যে এখানে দেখো পজিটিভ আর নেগেটিভ আমাদের প্রান্ত রাখছি, টার্মিনাল রাখছি, বা আমাদের ফিল্ড রাখছি, ইলেকট্রিক ফিল্ড এখন বা ম্যাগনেটিক ফিল্ড। এখন যে ঘটনাটা ঘটবে যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মানটা চেঞ্জ করি, তাহলে এটা কিন্তু ডিফ্লেকশন হবে। এখন এই যে ডিফ্লেকশনটা হবে চার্জের, এই ডিফ্লেকশনটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। তো দেখো আমি টার্ম লিখতে পারি এখান থেকে, ডিফ্লেকশন, ডিফ্লেকশন অফ অয়েল ড্রপ, অয়েল ড্রপ ইজ প্রপোর্শনাল টু চার্জের ভ্যালু। চার্জ যত বেশি হবে ডিফ্লেকশন তত বেশি হবে, কারণ প্রপোর্শন ডিফ্লেকশন হবে। তার মানে লিখবো হচ্ছে চার্জ, আচ্ছা, ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড কোন এটা পাইছি, ইলেকট্রিক, ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা, এন্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ম্যাস, অর্থাৎ ম্যাসের হচ্ছে অপোজিট, এটা পাইছে। এটা হচ্ছে ডিফ্লেকশন অফ অয়েল ড্রপ, এই টার্মটা আমরা এখান থেকে পাইলাম, ডিফ্লেকশন অফ অয়েল ড্রপ, এটা আমরা পেলাম। ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো এখন উনি কেয়ারফুলি দেখো একটা জিনিস মেজার করছে, খুবই দেখো ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে by carefully measuring the effect of electric field and on the motion of oil drops, drop by drop দেখতেছেন। আচ্ছা, Milli can conclude that the magnitude of electrical charge Q on droplet is always integral multiple of electrical charge E, অর্থাৎ এটা আসলে আমরা অনুসারে পড়বো, এটা ফিজিক্সে পড়বো গিয়ে, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইজেশন, যে চার্জের মান আসলে কিউ যেটা হয় এটা আসলে একটা পূর্ণ সংখ্যার গুণিতক, যে এন ই, এন আসলে 1 2 3 4 5, এই পার্টটা আমরা ফিজিক্সে পড়ি। তো উনি এটা এখান থেকে পাইছিল যে কিউ ইজ ইকাল টু এন ই, এখানে এন হচ্ছে 1 2 3 4 আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটার মান হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻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 ⁻এবার দেখো যেটা আমরা বলার ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে ইন দা চেম্বার দা ফোর্স অ্যাক্টিং অয়েল ড্রপ, দেখো কি কি পাইছিলাম, গ্র্যাভিটেশন নিচে দিয়ে কাজ করতেছিল, ইলেকট্রোস্ট্যাটিক নিচে দিয়ে কাজ করতেছিল, আর ড্র্যাগ ফোর্স উপরে দিয়ে কাজ করতেছিল, যেটা আমরা দেখছি অলরেডি। এবার দেখো যেহেতু ইলেকট্রনের আমরা চার্জ মেজার করতে পারলাম, আর যে থমসন উনি কি করছিল ই বাই এম বের করছিল, তাহলে দেখো ই বাই এম আমরা কিন্তু জানলাম 1.76 ইন্টু 10⁻11 কুলুম পার হচ্ছে কেজি, এটা আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। আর ইলেকট্রনে দেখো আমরা চার্জ অলরেডি জানি, এই যে 1.602 ইন্টু 10⁻⁻19। এবার দেখো যদি আমরা এই মানটা বসায় দেখো দেই, তাহলে দেখো আমরা মানটা পেয়ে যাব ইলেকট্রনের ভর, তার মানে হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.76, এই যে মানটা পেলাম, 10⁻11। এই মানটা যদি আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করি, তাহলে এই মানটা পাওয়া যাবে 9.11 ইন্টু 10⁻31 কেজি, যেখান থেকে আমরা ইলেকট্রনের ভর হচ্ছে ক্যালকুলেট করলাম। দেখতে পাচ্ছ সাকসেস। ওকে, তার মানে লেগে থাকতে হবে, অনেক ডিপ্রেশন আসবে বাট লেগে থাকতে হবে, ঠিক আছে। ওকে, এবার আসো ডিসকভার অফ প্রোটন। দেখো তুমি চিন্তা করতে পারবে না যে প্রোটনের ডিসকভার আসলে ইলেকট্রনের মতো হয়। আগে আমরা ইলেকট্রন যখন ডিসকভার করছিলাম তখন আমরা নিয়েছিলাম কি পারফোরেটেড অ্যানোড নিয়েছিলাম, এবার দেখো নিব পারফোরেটেড ক্যাথোড, এতটুকুই পার্থক্য, আর চাপটা একটু বেশি আগের থেকে, ঠিক আছে, আর বিজ্ঞানে দেখো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ডিসকভার অফ প্রোটন পড়তেছি, তো এটা আসলে ডিসকভার করেছিল ই গোল্ডস্টেইন, ই গোল্ডস্টেইন। এটা কিন্তু আমাদের বইগুলোতে ভুল দেওয়া থাকে, বুঝছো সচরাচর। তো অনেকেই বলে রাদারফোর্ড, বাট আসলে রাদারফোর্ড নামকরণ করেছিল বুঝছো 1920 সালের দিকে, দেখবো আর কি।
ই গোল্ডস্টেইন 1886 সালের দিকে উনি প্রথম ডিসকভার করছে। একদম সেম সেটআপ। এই হচ্ছে ডিসচার্জ টিউব। এবার দেখো আগে আমরা নিয়েছিলাম পারফোরেটেড অ্যানোড, এবার আমরা নেব পারফোরেটেড ক্যাথোড। এই হচ্ছে দেখো নিলাম আমরা এই যে এটা দেখো ছিদ্র আছে। এটা নিলাম হচ্ছে পারফোরেটেড আমরা ক্যাথোড নিয়েছি। ঠিক আছে? আর এই পাশে আমরা অ্যানোড নিয়েছি। দিস ইজ ইওর অ্যানোড। আর আগের মতোই আমরা এখানে হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা রাখছি। দিস ইজ ইওর জিঙ্ক সালফাইড পর্দা, ফ্লোরোসেন্ট পর্দা। দিস ইজ নাথিং বাট জিঙ্ক সালফাইড পর্দা। এখন আমরা আগের মতো এখানে হচ্ছে আমরা হাই ভোল্টেজ দিলাম। এটা আমরা হাই ভোল্টেজ দিলাম। ঠিক আছে? আচ্ছা। আমার এখানে কিন্তু ভ্যাকুয়াম নিছি বাট এখানে চাপটা একটু বেশি। তাহলে এই চাপটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1 মিলিমিটার এইজি এরকম চাপ রাখা হয়। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এখানে কিন্তু গ্যাসের অ্যামাউন্টটা কিন্তু বেশি আমরা নিয়েছি আগের থেকে। ঠিক আছে? তাহলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেখো। তাহলে আগের মতোই দেখো যেহেতু এখানে গ্যাস আয়োনাইজ হয়ে গেছে। দেখছিলাম কিন্তু H2 গ্যাস আয়োনাইজ হয়ে গেছিল। তাহলে এখানে কিন্তু প্রোডিউস হলো H+ প্লাস হচ্ছে দেখো তুমি দেখতেছিলা যে ইলেকট্রন তো এদিকে মুভ করবে, দিস ইজ ইলেকট্রন। বাট দেখো এই যে পজিটিভ যে চার্জটা আছে, পজিটিভ চার্জ কিন্তু এই মাইনাস দ্বারা কিন্তু একত্রিষ্ট হবে, কিন্তু মাইনাস হাইলি নেগেটিভ। তাহলে এই এইচ প্লাস যেটা আছে এটা কিন্তু এই দিকে মুভ করবে, বুঝছো ব্যাপার? এদিকে যদি মুভ করে তাহলে আবার এখানে এই জিঙ্ক সালফাইডের পর্দায় এসে আঘাত করবে। আঘাত করা মানে কি সেখানে আমরা কালার দেখতে পাবো। কালার দেখতে পাবো সেখানে। আচ্ছা, তাহলে এই যে কালার দেখতে পাচ্ছি, দিস ইজ এই ফ্লোরোসেন্ট পর্দা আমরা কালার দেখতে পাবো। যেহেতু এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাহলে এখন অবশ্যই পজিটিভ প্রান্ত এসে আঘাত করতেছে। এটাকে ফার্দার আমরা এভাবে চিন্তা করতে পারছিলাম যে কি করেছিলাম আমরা আগের মতো, যে যেহেতু এটা পজিটিভ চার্জ এই পাশে মুভ করতেছিল, তাহলে আমরা একটা কাজ করবো, আমরা একটা ইলেকট্রিক হচ্ছে ফিল্ড এখানে রাখবো। তাহলে ধরো এই যে এটা প্লাস এটা মাইনাস। এখন দেখো যেহেতু পজিটিভ টার্মিনাল যদি হয়, পজিটিভ যদি হয়, তাহলে এই পজিটিভ কিন্তু নেগেটিভ দ্বারা আকৃষ্ট হবে, অর্থাৎ এদিকে ডিফ্লেক্ট হবে। বুঝছো? আমরা শিওর হয়েছিলাম এখান থেকে যেটা আসলে আমাদের কোনো পজিটিভ চার্জ ছিল। এখন এই যে ইলেকট্রন মানে এই যে প্রোটন দেখো মুভ করতেছে। তখন আমরা এখানে গ্যাস যখন চেঞ্জ করে দেখলাম, তখন গ্যাস চেঞ্জ করলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে এই যে E/m যে রেশিওটা ছিল এটা চেঞ্জ হচ্ছে। তার মানে গ্যাস চেঞ্জ E/m চেঞ্জ, গ্যাস চেঞ্জ E/m চেঞ্জ। তার মানে আসলে প্রত্যেকটা ম্যাটারের মধ্যে এই টার্মটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন আলাদা হতে পারে, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন আলাদা। আমরা সবাই জানি কিন্তু আলাদা আলাদা প্রোটন, প্রোটন সংখ্যা তো আলাদা। তার মানে এখান থেকে উনি অবজার্ভ করলো E/m ডিফারেন্ট। উনি একটা কাজ করছে যে উনি যখন হাইড্রোজেন ছাড়া যখন বাকি যতগুলো অ্যাটম উনি চিন্তা করছে, বা যে কোনো গ্যাস ধরো হিলিয়াম অথবা ধরো নাইট্রোজেন অথবা ধরো হচ্ছে অক্সিজেন, যে কোনো গ্যাস যখন উনি চিন্তা করছে, তখন উনি E/m এর রেশিওটার মানটা কম পাচ্ছে। আর যখন হাইড্রোজেন ইউজ করছে, হাইড্রোজেনের ক্ষেত্রে E/m রেশিওটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। E/m যেটা আছে এটাকে বলা হয় স্পেসিফিক চার্জ। আগেরটাও কিন্তু স্পেসিফিক চার্জ। উনি এখান থেকে স্পেসিফিক চার্জের মানটা উনি বের করছে। এই স্পেসিফিক চার্জ যেটা মানটা হচ্ছে উনি পেয়েছে 9.58 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 4 কুলম্ব পার গ্রাম। উনি এই মানটা পেয়েছে ক্যালকুলেট করে। দেখো তো আমরা এখান থেকে হচ্ছে এই চার্জের মানটা আমরা জানি। তো এই চার্জের মানটা হচ্ছে আমরা যদি বসাই দিই 1.602 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে আহ -19 কুলম্ব। এখান থেকে দেখো আমরা এখান থেকে প্রোটনের ভরটা বের করতে পারবো। এবার দেখো তাহলে এই যে E/m আসলে ম্যাক্সিমাম কার ক্ষেত্রে হয়েছিল? উনি বলতেছিল ম্যাক্সিমাম হয়েছিল আসলে হাইড্রোজেনের ক্ষেত্রে। ফর হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন যেহেতু আয়ন আকার আছে, এটাকেই উনি নাম দিয়েছিল আসলে প্রোটন। ঠিক আছে? প্রোটন। এরা কিন্তু এই প্রোটন নামটা কিন্তু দিয়েছিল হচ্ছে তোমার রাদারফোর্ড। তো এই রাদারফোর্ড হচ্ছে ১৯২০ সালের দিকে উনি নাম দিয়েছিল প্রোটন। রাদারফোর্ড ১৯২০ সালে নাম দিয়েছিল প্রোটন। বুঝছো? আর গোল্ডস্টিন এক্সপেরিমেন্ট করতেছিল ১৮৮৬ সালে। আচ্ছা, এরপরে দেখো যদিও আমরা হাইড্রোজেন দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারতেছি যে ফর প্রোটন আমরা দেখো এই মানটা বের করে ফেলবো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা m দেখো বের করবো। তাহলে যদি এই এর মানটা যদি এখানে বসাই দেই আর আমরা এই রেশিও দেখো জানি, তাহলে এখান থেকে m বের হয়ে আসবে। তাহলে এখান থেকে m যেটা আসবে সেটা হচ্ছে 1.6725 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -24 গ্রাম। তাহলে এখান থেকে প্রোটনের ভর আমরা পেয়ে গেলাম হচ্ছে এইটা। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে প্রোটনের ডিসকভারি হলো। আগের মতো আগে যে প্রপার্টিজ গুলা ছিল তোমার হচ্ছে ক্যাথোড রে এর ক্ষেত্রে এখানেও সিমিলার। আর দেখো খেয়াল করো এখানে ইম্পর্টেন্ট দেখো জিনিস হচ্ছে এটা। দেখো এবার অ্যানোড থেকে কিন্তু দেখো প্রোটন কিন্তু তোমার ক্যাথোডের দিকে হচ্ছে মুভ করছে। যেহেতু ক্যাথোডের দিকে আসতেছে এই জন্য এটা অনেকে বলে ক্যানাল রে। এটাকে বলা হয় হচ্ছে ক্যানাল রে। ক্যানাল রে বলা হয়। ওকে? বা আমি বলতে পারি যে এখান থেকে যে প্রোটনটা
আমাদের আছে সেটা হচ্ছে অ্যানোড থেকে আমাদের ক্যাথোডের দিকে আসলে মুভ করতেছে। এটা হচ্ছে মুভ করতেছে। ঠিক আছে? আচ্ছা। তো ক্যানাল রে দেখো যে প্রপার্টিস আছে সেটা কিন্তু তোমার সিমিলার টু হচ্ছে একদম হচ্ছে ওটার মতোই আরকি। আমরা বললাম যে ক্যাথোড রে এর মতোই। তো এখন একই জিনিস ওখানেও কাইনেটিক এনার্জি ছিল, এখানেও কাইনেটিক এনার্জি আছে। এখানে যদি আমরা কোনো opaque অবজেক্ট রাখি, তার পিছনে শ্যাডো দেখা যাবে। ঠিক আছে? আবার এখানে হচ্ছে আ এরা আমি যদি একটা কোনো ইলেকট্রিক ফিল্ড দেই, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নেগেটিভ দিকে হচ্ছে ডিফ্লেক্ট হবে। কারণ যেহেতু পজিটিভ চার্জ, তাই না? আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে সেম জিনিসই আমরা লিখলাম। এখন আমরা যেটা ডিসকভার দেখবো সেটা হচ্ছে নিউট্রন। বুঝছো? বিজ্ঞানী জেমস চ্যাডউইক উনি ১৯৩২ সালে নিউটন ডিসকভার করছিলেন। তো কিভাবে করছিল? উনি এই পোলোনিয়াম নিউক্লিয়াস থেকে উনি হচ্ছে আলফা পার্টিকেল, ঠিক আছে, তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে আলফা পার্টিকেল কি? দেখো তাহলে আলফা পার্টিকেল যেটা আছে সেটা আসলে হিলিয়াম নিউক্লিয়াস, বুঝছো? তার মানে হিলিয়াম নিউক্লিয়াসই, বাট এখানে কোনো ইলেকট্রন থাকে এরকম। He দেখো এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস ছিল। সেখানে ২ টা প্রোটন ২ টা ইলেকট্রন ছিল। আর দেখো যখন +2 হবে এখানে কিন্তু ইলেকট্রন নাই। এটাকেই বলা হয় আসলে আলফা পার্টিকেল। তুমি লক্ষ্য করলো এরকম যে এই যে আমাদের কাছে দেখো বেরিলিয়াম আমরা নিয়েছিলাম। মানে বেরিলিয়ামকে আমরা যদি একটা হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা আঘাত করি, তাহলে দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে কার্বন। চিন্তা করে দেখো বেরিলিয়ামের ভর কত? 9, আলফার ভর কত? 4। নতুন দেখো ভর পাওয়া গেছে, এখানে ভর দেখো হচ্ছে 12 পাইছি কার্বন। প্রশ্ন হচ্ছে ভর তো কম পাইলাম। এক্সট্রা ভর গেল কই? সেই এক্সট্রা ভরটাকে উনি বলতেছিল দিস ইজ আলাদা একটা পার্টিকেল, যাকে বলা হয়, এই প্রত্যেকটা পার্টিকেলের মধ্যেই কিন্তু এটা আছে। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো নেক্সট উনি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসকে যদি উনি আঘাত করে হিলিয়াম দ্বারা, তাহলে আবার দেখো উনি পেয়েছিল ফসফরাস, আর হচ্ছে এখানে পেয়েছিল তোমার হচ্ছে নিউট্রন, রাইট? নিউট্রন। শুন, এবার এবার যে পার্টিকেলটা উৎপন্ন হলো নিউট্রন, এখন আমি যদি ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে নিউট্রনটাকে পাস করি, তাহলে উনি লক্ষ্য করলো যে এটা আসলে কোনো কিছু দ্বারা ডিফ্লেক্ট হয় না। তার মানে আসলে আমি বলতে পারি কি এটা আসলে চার্জ নিরপেক্ষ। এবার যদি আমরা চার্জ টু মাস রেশিও চিন্তা করি তাহলে এই মানটা আসবে 0, কারণ হচ্ছে নিউট্রন চার্জ নিরপেক্ষ। ইজ চার্জ নিরপেক্ষ বা নিউট্রাল। নিরপেক্ষ আমরা বলতে পারি নিউট্রাল, তাই না? বা নিউট্রাল, যাই বলো আরকি। তো এরপরে দেখো তো এখানে মানটা 0 আসতেছে। এরপরে যদি আমরা এখান থেকে নিউটনের ভর যদি হিসাব করি, তখন নিউটনের ভর আমরা পেয়েছিলাম 1.675। দেখো প্রোটন থেকে সামান্য বেশি। প্রোটন কত ছিল? 1.6725। কত আসছে এখানে? জাস্ট 5 আসছে। ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -24। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রোটনের ভর, নিউটনের ভর, এম অফ নিউটন। এবার আমরা যদি দেখো এভাবে চিন্তা করি যে প্রোটনের যে ভর আছে সেটা কিন্তু ইলেকট্রনের ভরের থেকে তোমার 1837 গুণ বেশি হয়। তার মানে বলতে পারি যে প্রোটনের ভর যেটা আছে এটা হচ্ছে আহ 1837 টাইমস অফ ইলেকট্রন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিসকভারি। তো হোপ তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করবো হচ্ছে তোমার পরমাণু মডেল নিয়ে। তো ততদিন পড়াশোনা করতে থাকো। অল দা